ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার, জুলাই বিপ্লবের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারটি জাতীয় সংসদ নির্বাচন চায় না কিংবা পিছিয়ে দিতে চায়, এটা এখন আর বলা যায় না। কারণ এই দায় ইউনূস সাহেবের উপরে চাপানো যায় না। কারণ তিনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে বৈঠকের পর মোটামুটি সুস্পষ্টভাবেই ডিসেম্বর থেকে জুন, অতঃপর এপ্রিল, সবশেষে তিনি মধ্য জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচনের কার্যত ঘোষণা দিয়েছেন। যদিও তিনি বলেছেন যে বিচার এবং সংস্কারে যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে। এবং আমরা দেখতে পাচ্ছি গত দুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। যদিও প্রথমত এই সাক্ষাৎকারের বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, কিন্তু গতকাল তিনি সংবাদ সম্মেলন করে সেই সাক্ষাৎকারের বিষয় প্রকাশ করেছেন। যদিও সুনির্দিষ্ট কোনো ডেট ঘোষণা করা হয়নি, তবে তিনি বলেছেন অন্য কোনো নির্বাচনের আগে জাতীয় নির্বাচন, একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা, এবং সেটা সম্ভবত মধ্য ফেব্রুয়ারিতে হবে। এবং নির্বাচন কমিশন যন্ত্রপাতি কিনছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন। এসবের থেকে নড়াচড়া থেকে মনে হচ্ছে, এবং নির্বাচন কমিশন আগের থেকে অনেক তৎপর। এই তৎপরতার যে কথা স্বীকারও করেছেন নাসিরউদ্দিন সাহেব, প্রধান নির্বাচন কমিশনার, তাতে বোঝা যায় যে জাতীয় সংসদ নির্বাচনে সরকার আগ্রহী এবং সে ধরনের একটি নির্দেশনা নির্বাচন কমিশনার বা অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি রয়েছে। কিন্তু সংস্কারের কোনো অগ্রগতি কিন্তু বলতে গেলে নেই। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো হচ্ছে একের পর এক, সেই বৈঠকগুলিতে দুটো বিষয় ছাড়া বাকি বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলি একমত হতে পারেনি, এবং বেশ কিছু বিষয় তারা আলোচনার টেবিলে এখন পর্যন্ত আনতে পারেনি। আজ 1 জুলাই অভ্যুত্থানের এক বছর এর পূর্তির মাসে এনসিপি সহ অভ্যুত্থান সংশ্লিষ্ট দলগুলো জুলাই সনদ ঘোষণা না করায় সরকারের সমালোচনা করেছে। পাশাপাশি বিএনপির প্রতি ইঙ্গিত করে তারা খুব হতাশা প্রকাশ করেছে, এবং তারা বলেছে যে এটা ঐক্যমত যদি দ্রুতই জুলাইয়ের মধ্যে এটা প্রকাশ করা না হয়, তাহলে তারা নিজেরাই এটা জুলাই ঘোষণাপত্র তারা প্রকাশ করবে। এই নিয়ে জামাত, চরমনায়ের ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, অর্থাৎ এই ঘরানার দলগুলো, ইনকলাব মঞ্চ, আপ বাংলাদেশ, এই ঘরানার যে দলগুলো বা প্রতিষ্ঠানগুলো, এগুলো হতাশা প্রকাশ করেছে, এবং তারা একটি জুলাই সনদ চাচ্ছে। একটা জুলাই সনদ তারা চাচ্ছে, ঘোষণাপত্র চাচ্ছে। আর নির্বাচনের আগে তারা, যেমন চরমনায় পীর সাহেবের যে ইসলামী আন্দোলনের সমাবেশে জামাত সহ এইসব দলগুলির নেতারা উপস্থিত ছিলেন, তারা কিন্তু চরমনায় পীরের যে দাবি স্থানীয় সরকার নির্বাচন আগে, জামাতের যে দাবি স্থানীয় সরকার নির্বাচন, অতঃপর যে প্রপোর্শনেট পিআরের নির্বাচন ইত্যাদির উপর জোর দিয়েছে, এবং তারা বিচার সংস্কারের উপরে যথেষ্ট জোর দিয়েছে। অর্থাৎ বিচার সংস্কার, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে ইত্যাদি বিষয়ে, এবং যে এই যে তাদের যে প্রপোর্শনের যে নির্বাচন, প্রপোর্শনেট অর্থাৎ দল যে ভোট পাবে সে অনুযায়ী সংসদ সদস্য পাবে, এই যে বক্তব্যগুলো, এগুলোকে বিএনপি মনে করছে যে এগুলো নির্বাচন পিছিয়ে দেওয়া বা না দেওয়ার ষড়যন্ত্র। আর দলগুলো বলছে, প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে এইসব বিষয়ে অগ্রগতি যথেষ্ট হলেই কেবল নির্বাচন। যদিও নির্বাচনের কোনো সুনির্দিষ্ট ডেট এখনও নির্বাচন কমিশন ঘোষণা করার কথা কিন্তু করেনি, প্রস্তুতি তাদের আছে। কিন্তু দলগুলির মধ্যে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার তারই সাথে বৈঠকের পর মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কার্যত ঘোষণা দেওয়ার জামাত ক্ষোভ প্রকাশ করেছে, এনসিপি ক্ষোভ প্রকাশ করেছে। একটি দলের সঙ্গে আলোচনা করেন কেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য ডেট ঘোষণা করলেন, অথচ এর আগে কিন্তু জামাত ইসলামী
এই মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছিলেন তারা জিয়ার সাথে সাক্ষাৎ করে এসে জামাতের প্রধান ডাক্তার শফিকুল সাহেব। এখন জামাত তার গোসা ক্ষোভ, এবং জামাত শুধু না, কার্যত এই বিপ্লবের সাথে যে দলগুলো গভীরভাবে জড়িত ছিল সে দলগুলোই এখন বলা হচ্ছে 23টা দল যে নির্বাচনের, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং যে প্রপোর্শনেট নির্বাচন অর্থাৎ পিআরের নির্বাচন, সংস্কার, জুলাই সনদ ইত্যাদির ব্যাপারে সরকারের উপরে তারা তাদের যে চাপ তৈরি করছে, সরকারের সাথে তারা কিছুটা দূরত্ব তৈরি করে, যদিও সরকারের সাথে তাদের এগুলোর ঘনিষ্ঠতা খুব বেশি ছিল একসময়, এখন কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। তারা মনে করছে সরকার বিএনপির চাপের মুখে নির্বাচন এগিয়ে এনেছে এবং এসব সংস্কার ছাড়াই তারা নির্বাচন করতে চায়, এবং বিএনপি নির্বাচিত হয়ে তারা যে জাতীয় সরকার গঠনের কথা বলছে, যে সংস্কারের কথা বলছে, সেগুলোতে এই দলগুলো কোনো আস্থা রাখতে চাচ্ছে না। যদিও বিএনপি দাবি করছে তারা যে ডিসেম্বরের নির্বাচন দাবি করেছে সাথে 53 দল তাদের সাথে একমত ছিল, আর মধ্য জুলাইয়ের নির্বাচনে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনে কতটা দল বিএনপির সাথে আছে তা এখনও পরিষ্কার নয়। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশের সর্ববৃহৎ দল বিএনপির এখন একা হয়েছে পড়েছে কিনা, বা কতিপয় দল তাদের সাথে আছে বলে মনে হচ্ছে, বাকিরা বিপরীত দিকে তারা আলাদা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বারবারই তারা একই ব্যানারে একই নির্বাচনের কথা বলছে, বিশেষত ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর দিয়ে এই ইসলামী দলগুলোর এনসিপিকেও ইসলামী দলের মধ্যে ফেলে দিয়েছে। গণ অধিকার পরিষদও সেই দিকে তারা হয়তো আসন ভাগাভাগি করে নির্বাচনের কথা চিন্তা করছে, এবং বিএনপি এবং এই পাশে 12 দল, সমমনা দল, মান্না ভাইয়ের দল, সাইফুল হক, এদের দলগুলোর নিয়ে একটা কাতারে থাকতে চাইছে। তাইলে আমরা দেখছি কি যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তাটা সেটা কিন্তু কাটেনি, সুনির্দিষ্ট নির্বাচনের তারিখও হয়নি, এবং প্রধান উপদেষ্টা এখন এইসব ব্যাপারে কম কথা বলছেন। বিএনপি মধ্যবর্তী কথাবার্তা বলছে, সরকারের কিছুটা বিরুদ্ধে, আগে যেটা বেশি বিরোধিতা করতে এটা কমে আসছে, কিন্তু তারা কিন্তু এক ধরনের হুমকির মধ্যেই ফেলে রেখেছে সরকারকে। পাশাপাশি জামাত, এনসিপি সহ এই দলগুলোও কিন্তু সরকারকে একটা হুমকি দিয়ে রেখেছে যে তাদের এই বিচারে অগ্রগতি, সংস্কারের অগ্রগতি, স্থানীয় সরকার নির্বাচন আগে প্রশাসন নির্বাচন ইত্যাদি বলে তারা সরকারকে একটা চাপে রেখেছে। তাহলে আমরা দেখছি যে সাংবিধানিক পদে নিয়োগ পদ্ধতি ও বেশিরভাগ মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত হয়নি, আলোচনা অগ্রগতি আশাবাদজনক নয়, এটা খোদ ঐক্যমত কমিশনের যে ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আলী রিয়াজি বলেছেন, এবং বলেছেন জুলাই স্বাক্ষরের বিষয়টিও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে, যদিও এখনও সময় আছে হাতে। 70-19 বিরোধী দলগুলোকে আসন অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়ার নিয়ে ঐক্যমত হয়েছে এই দুইটা বিষয়ে। এনসিপি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে, এনসিপি মানে জাতীয় কাউন্সিল, যেটা সাংবিধানিক কাউন্সিল সেটা, এবং প্রধানমন্ত্রীর মেয়াদ কত বছর হবে এই নিয়ে ঐক্যমত হয়নি। আর আলোচনা এসেছে 100 নারী আসনে সরাসরি ভোট, দীক্ষক বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতির নিয়োগ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিপি গঠন, যেটার প্রস্তাব এখন আসছে, সাংবিধান যে প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশন সহ এগুলো নিয়োগ আলাদা ব্যবস্থা, রাষ্ট্রপতির পদে নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ কাল, সংবিধানের রাষ্ট্রের মূলনীতি ইত্যাদির বিষয়ে কিন্তু মতৈক্য হয়নি। আর যেগুলি নিয়ে আলোচনা হয়নি সেগুলো আছে আলোচনা হয়নি যেগুলো আছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সংবিধান সংশোধন পদ্ধতি, জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া, স্থানীয় সরকার নারী প্রতিনিধিত্ব, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল গঠন ইত্যাদি। তো স্থানীয় সরকার নির্বাচন আগে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আবার যেটা আরেকটা কথা আসছে যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সংবিধান সংস্কার ইত্যাদি চাচ্ছে জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ ইত্যাদি আরও ইসলামী দলগুলো। এবং
বিএনপির যে আলোচনা অনুষ্ঠান ছিল গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা এই নামে যে আজকে বিএনপি একটি অনুষ্ঠান হলো চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে খালেদা জিয়া অনলাইনে বক্তৃতা করেছেন। আচ্ছা, সেখানে তারেক জিয়া বলেছেন যে ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, এটা তাদের পুরনো বক্তব্য, এবং বিভিন্ন স্থাপনা শহীদদের নাম তারা দেবেন। দেশকে একটি চিরস্থায়ী ভিত্তির উপর দাঁড় করাতে চান তিনি, সেখানে জনগণের হাতে থাকবে সর্বময় ক্ষমতা। আর এদিকে অনুষ্ঠানে প্রধান হিসাবে বেগম জিয়া বলেছেন, ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়বার। ত্যাগ জাতি, এই যে ছাত্রদের ত্যাগ, 2000 ছাত্রের হত্যা শেষ মুহূর্তে এসে, তার আগে অনেক জামাত বিএনপি অনেক নেতাকর্মী নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, আয়নাঘর লুটপাট ইত্যাদির ব্যাপারে তিনি বলেছেন যে সর্বশেষ যে ত্যাগটা জাতি চিরদিন মনে রাখবে। নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সময় হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অঙ্গীকার করেছেন তিনি, যেন এই ত্যাগ বৃথা না যায়, ঐক্য বজায় রাখার উপরে জোর দিয়েছেন বেগম জিয়া। কিন্তু যে তারা যে এই যে নির্বাচন পদ্ধতি, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা স্থানীয় সরকার নির্বাচন আগে জুলাই সনদ, বিচার প্রক্রিয়া ইত্যাদি নিয়ে কিন্তু বিএনপির কোনো স্পষ্ট বক্তব্য নেই, ফলে ধরেই নেওয়া যাচ্ছে, বা যারা এগুলো চাচ্ছেন তারা মনে করছেন বিএনপি এগুলোর কি কোনো বদল চান না, তারা আসলে কার্যত সাবেকি নিয়মে, আওয়ামী লীগ যে নিয়মে ছিল সেই নিয়মে ক্ষমতায় আসতে চান। প্রধানমন্ত্রীর মেয়াদ তারা 10 বছর মানতে চাননি। তারা জাতীয় কাউন্সিলের ব্যাপারে বলেছেন যে সেটা যদি তারা বাদ দেয় তাহলে প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদ তারা মেনে নেবে। সেখানে মাহমুদুর রহমান বলেছেন আজকের একটা বক্তৃতায়, 2 মেয়াদে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যাপারে শুধু আলোচনা না, প্রধানমন্ত্রীর 2 মেয়াদ থেকে পরে যদি আবার দেশের প্রেসিডেন্ট হয়, তিনি রাশিয়ার পুতিনের উদাহরণ টেনেছেন। প্রধানমন্ত্রী কিন্তু পরে আবার রাষ্ট্রপতি হওয়ারও সুযোগ রাখা যাবে না। জুলাই সনদের ব্যাপারে তিনি জোর দিয়েছেন, এবং ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে তিনি পরিষ্কার বলেছেন যে এই 3টি বিষয়ে তিনি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার ব্যাপারে দলগুলির উপরে আহ্বান জানিয়েছেন। তো এই যে আলোচনা আহ্বানগুলো, এখন আমরা বুঝতেই পারছি না যে শেষ মুহূর্তে এই বিরোধটা কোন পর্যায়ে পৌঁছবে। বিএনপি তার সমমনা দল ভার্সাস জামাত, হেফাজত, চরমনাই এবং ছাত্রদের এনসিপির এই যে বিরোধটা, এই বিরোধের কারণেই অর্থাৎ নির্বাচন পিছিয়ে যাওয়া কিনা অনিশ্চয়তার জন্য এই বিরোধটাই প্রধান কারণ হয়ে দাঁড়ায় কিনা, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদকে কতটা দায়ী করা যাবে যদি আমরা ঐক্যমতে বুঝতে না পারি। বেগম যে ঐক্যমতের উপর জোর দিয়েছেন, তারা যে ঐক্যমতের উপর জোর দিচ্ছেন, বিরোধী দলগুলিও সকলেই, এনসিপি, জামাত সবাই ঐক্যমতের উপর জোর দিচ্ছেন। জুলাই যে অভ্যুত্থানটা হয়েছিল, যে ধরনের ঐক্যমত ছিল দলগুলির মধ্যে, সেটা এখন নাই, বিভক্তি চলে এসেছে। ইনকলাব মঞ্চ একই কথা বলছে। তাইলে এই যে দলগুলির মধ্যে যে শার্প ডিভিশন তৈরি হয়েছে, সেই ডিভিশনে বিএনপি একদিকে পড়ে গেছে তার সমমনা দলগুলি সহ, আর জামাত, এনসিপি, হেফাজত একদিকে চলে গেছে। এই বিরোধের কারণেই নির্বাচন অনিশ্চিত হতে পারে বলে অনেকে ধারণা করছে, কিংবা অনেক ইচ্ছাকৃতভাবে এই বিরোধ তৈরি করা হচ্ছে যাতে এই সরকারের ক্ষমতা প্রলম্বিত হয়। বিএনপি নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এরকম একটা ভয়, আতঙ্ক, আশঙ্কা বিরোধী দলগুলির মধ্যে তৈরি হয়েছে। বিরোধী দল বলতে আমরা জামাত, হেফাজত, আর নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এরকম একটা সম্ভাবনাও দেখা দিয়েছে। ফলে বিরোধী অন্য দলগুলির, জামাত বা অন্য দলগুলির মধ্যে একটা ভয় যে তারা নির্বাচন যদি নিয়মে আগের নিয়মই হয়, তাহলে বিএনপি হয়তো 200 থেকে 250 আসন পেয়ে যেতে পারে। আর যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচনে হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো বিএনপির আসনটা 200-র মধ্যে বেঁধে রাখা যাবে, এরকম একটা চেষ্টা থাকতে পারে জামাত নেতৃত্বাধীন, এনসিপির নেতৃত্বাধীন দলগুলোর। তো আমরা মনে করি যে যতই দিন ঘনিয়ে আসবে, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশন তিনিও আশাবাদ প্রকাশ করেছেন যে প্রত্যেকটা দলের রাজনীতি থাকবে, বক্তব্য থাকবে আলাদা আলাদা। একই বক্তব্য হলে তো আর 26-এ একমত হলে তো আর আলাদা দল করার প্রয়োজন ছিল না, এটা বিএনপিও বলছে। কিন্তু শেষ মুহূর্তে এসে বা নির্বাচনের আগে সবগুলি দল হয়তো ঐক্যমতে বুঝতে পারবে।
বিশেষ করে তাদের অ্যাসিড টেস্ট হয়ে গেছে যে জুলাই সনদ ঘোষণা, এটার মধ্য দিয়ে আসলে এই দলগুলোর ঐক্যমত্যে পৌঁছার একটা সুযোগ রয়েছে। এখানে ছাড় দিয়ে দলগুলো একমতে আসতে পারে। আদারওয়াইজ বিরোধ যদি বেড়ে যায় তাহলে ভবিষ্যৎ নির্বাচন অনিশ্চিত হবে এবং দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। আমাদের যে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াইটা, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, যে নতুন বন্দোবস্তের কথা দেশের মানুষ বলছে, বেগম জিয়া বলছে, তারেক জিয়া বলছে, সবগুলি দল বলছে, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে, নস্যাৎ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে স্বৈরাচার উদ্বোধন করতে পারে এবং বা ছিদ্রপথে পুরনো স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। কারণ শেখ হাসিনা কিন্তু বেশি দূরে নয়, সেই ভারতেই পালিয়ে আছেন তিনি। সেখান থেকে যে কোনো সময় ভারতের সহযোগিতা তিনি দেশে চলে আসতে পারেন বলে হুমকি দিয়ে যাচ্ছেন। যদিও দেশবাসী এটা বিশ্বাস করে না, তারপরে হুমকি রয়েছে দেশের উপরে, দেশের মানুষের উপরে। যারা জুলাই বিপ্লবে ছিলেন তাদের মধ্যে একটা ভয় কিন্তু রয়ে গেছে। অতএব একটা ভয়হীন, ভয়মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ, একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই, যেখানে গণতন্ত্র থাকবে এবং যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, শিক্ষার মান বাড়বে, শিক্ষার পার্সেন্টেজ বাড়বে এবং স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়ে, শিল্প, কর্মসংস্থান সহ সকল বিষয়ে আমরা এগিয়ে যাব। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি, চ্যানেলটি দেখা, চ্যানেলটিকে শেয়ার করার, লাইক করার অনুরোধ জানাচ্ছি। আমি জহিরুল রানা, ডিবেট উইথ রানা চ্যানেল। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।